নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের যে ভিডিওটা সেটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ প্রত্যেকটা আমরা যারা রিটেল ইনভেস্টর, ঠিক আছে, সবাই সবসময় চেষ্টা করি যে কি করে অল্প সময়ে ভালো একটা মোটা রিটার্ন আমরা ইনকাম করতে পারি বা ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারি। কিন্তু একটা কথা বলি বন্ধুরা, শেয়ার বাজারে কিন্তু শর্টকাটে ইনকাম করা যায় না। গেলেও তুক্কা একবার দুবার লেগে যাবে, কিন্তু ওয়েলথ ক্রিয়েট কিন্তু হবে, মানে বড় একটা মুনাফা বা বড় একটা পয়সা তখনই তৈরি হবে যখন তুমি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভাববে। এই ভিডিওটা কি বিষয় নিয়ে সেটা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই আন্দাজ করে ফেলেছো। আজকে আমি তিনখানা অনেক বেছে, মানে অনেক ঘেটে অনেক কিছু অ্যানালিসিস করে, ঠিক আছে, অনেক তাদের কি বলবো ফান্ডামেন্টাল, তারপরে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, তাদের প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, এভরিথিং, মানে সব কিছু চেক করে বন্ধুরা আমি তিনখানা টপ 3, মানে আমার পছন্দের টপ 3 মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে এরকম তিনটে কোম্পানি আমি তোমাদের জন্য বেছে নিয়েছি। বন্ধুরা, আমি সবসময় চারটে সেক্টর নিয়ে কথা বলি। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা হচ্ছে ডিফেন্স, আর একটা হচ্ছে সোলার সেক্টর, আর একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। তো এই যে তিনটে কোম্পানি আমি বলবো, এই তিনটে কোম্পানি কিন্তু এই চারটে সেক্টর থেকে বিলং করে না। তো বন্ধুরা, এই চারটে সেক্টর ছাড়াও তো আরো অনেক সেক্টর আছে, যে সেক্টরগুলো আগামী দিনে মাল্টিব্যাগার রিটার্ন দিচ্ছে এবং দেবেও, ঠিক আছে। তো এরকমই আমি তিনখানা কোম্পানি আমি বেচেছি। সত্যি কথা বলছি বন্ধুরা, খুব মেহনত করে বেচেছি। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাস এবং নলেজের জন্য কিন্তু বানানো, বাই সেল কোনো রেকমেন্ডেশন নয়। ভিডিওটা দেখো বিনা স্কিপ করে, পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত। দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বন্ধুরা জানতে হবে মাল্টিব্যাগার কি জিনিস। হোয়াট ইজ মাল্টিব্যাগার? মাল্টিব্যাগার মানে আমি যেটুকুনি বুঝি বন্ধুরা, এমন একটা কোম্পানি বা এমন একটা স্টক যেটা খুব অল্প সময়ে, মানে ওই 1 বছর কি 3 বছর কি 5 বছর, মানে খুব অল্প সময়ে তার ইনভেস্টরদের টাকা দুগুণ, তিনগুণ, 10 গুণ করে দিয়েছে। এরকম মাল্টিব্যাগার রিটার্ন আছে লাস্ট 5 বছর। একটা কোম্পানি যেমন আছে ওয়ারি রিনিউয়াল, এটা হচ্ছে সোলার সেক্টর থেকে বিলং করে, ঠিক আছে, রিনিউয়াল এনার্জি সেক্টর থেকে বিলং করে ওয়ারি রিনিউয়াল। এই ওয়ারি রিনিউয়াল কিন্তু তার যারা ইনভেস্টর তাদের লাস্ট 5 বছরে টাকা কিন্তু প্রায় 10 গুণ করে দিয়েছে। তো এইরকমই মাল্টিব্যাগার রিটার্ন হতে পারে, মানে এখনো হয়নি, বাট আগামী দিনে হতে পারে। তবে যেটুকু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে এবং মার্কেটের যারা বড় বড় বিশেষজ্ঞ তাদের পোর্টফোলিও থেকে বেছে, আমি তো কোনো জ্যোতিষী নই যে এই স্টকটা মাল্টিব্যাগার প্রুভ হবেই এরকম নয়। একটা কি করতে পারি যে আমরা একটা আইডিয়া করতে পারি যে এই স্টকটা মাল্টিব্যাগার হলেও হতে পারে, আবার নাও হতে পারে। বাট এর যা ফান্ডামেন্টাল আছে না, আগামী দিনে 3 থেকে 5 বছরের মধ্যে এটা একটা বড় মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে বলে আমি পার্সোনালি মনে করি। আমার যেটা 3 নম্বর যে স্টক মানে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, 3 নম্বর স্টক, সেটা হচ্ছে চামনলাল শেটিয়া এক্সপোর্ট লিমিটেড। এই চামনলাল শেটিয়া এক্সপোর্ট লিমিটেড কি কাজ করে বন্ধুরা ছোট করে আগে বলে দিই। এটা রাইস, মানে যে বাসমতি রাইস হয় না, এই বাসমতি রাইস কিন্তু বাইরের দেশে এক্সপোর্ট করে। প্রায় 90টার উপরে যে দেশ আছে সেই দেশে এই চামনলাল শেটিয়া এক্সপোর্ট লিমিটেড কিন্তু বাসমতি রাইস এক্সপোর্ট করে। কিছু কিছু ব্র্যান্ড আছে এই বাসমতি রাইসের, মহারানী, তারপরে বেগম, তারপরে হচ্ছে মিঠাস, বড় বড় ব্র্যান্ডগুলো এই কোম্পানি থেকে কিন্তু বিলং করে। এই চামান্নাল সেটিয়ার যে মার্কেট ক্যাপ বন্ধুরা, মার্কেট ক্যাপ এটা খুবই স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে, খুবই ছোট একটা কোম্পানি, মাত্র 1167 কোটি টাকার একটা কোম্পানি। এবং কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা 226 টাকা, ঠিক আছে। বন্ধুরা সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কারেন্ট পি। পি হচ্ছে মাত্র 8.99, মানে 9, মানে 9 হচ্ছে এর পি, যেটা মানে আমার মনে হয়েছে অনেকটাই আন্ডার ভ্যালুড বা ঠিকঠাক, ঠিক আছে। মানে একটা ইনভেস্টমেন্ট করার জন্য বা ভালো ওয়েলথ ক্রিয়েট বা ইন ফিউচার ভালো রিটার্ন পাওয়ার জন্য সব থেকে যেটা মানে যেগুলো দরকার পড়ে তার মধ্যে একটা দিক হচ্ছে পি রেশিওটাও দেখতে হয়। এই পি রেশিও কিন্তু বন্ধুরা খুবই কম। এবং আরওই যদি দেখি 23.1% আরওই আছে, আরও সি বন্ধুরা আছে 26.2%,
মানে এই আরওই এবং আরওসি, ঠিক আছে, আমি সবসময় বলি 15 থেকে 20%-এর মধ্যে থাকলে খুবই ভালো। তার থেকে এই কোম্পানিটি কিন্তু দুটোতেই বেশি আছে, 23%, 26%। এই কোম্পানি লাস্ট 3 বছরে তার সেলস গ্রোথ 20.3% হিসেবে রেখেছে। আর কোম্পানি কিন্তু অলমোস্ট ডেট ফ্রি, মানে ডেট ফ্রি একটা কোম্পানি, যেটা একটা ইনভেস্টরের পক্ষে খুবই একটা ভালো খবর এবং একটা ভালো দিক। মানে আমরা সবসময় চেষ্টা করবো ডেট ফ্রি কোম্পানি, মানে হচ্ছে ধার দেনা মুক্ত একটা কোম্পানিতে ইনভেস্ট করার। তো এই কোম্পানিটি কিন্তু পুরোপুরি ধার দেনা মুক্ত, কোনো রকম ধার দেনা মার্কেটে নেই। এই কোম্পানি যদি আমি সেলস রিপোর্টের দিকে দেখি, তো সেপ্টেম্বর কোয়ার্টারে সেল ছিল 309 কোটি টাকা, ডিসেম্বর কোয়ার্টারে বেড়ে সেটা 400 কোটি টাকা হয়েছে। আর প্রফিট হয়েছিল সেপ্টেম্বর কোয়ার্টারে 26 কোটি টাকা, আর ডিসেম্বর কোয়ার্টারে 39 কোটি টাকা। এখনো মার্চ কোয়ার্টারের রেজাল্ট আউট হয়নি, মার্চ কোয়ার্টারের রেজাল্ট আউট হলে তোমরা জানতে পারবে। আচ্ছা, 2021 সালে, এবার দেখো, এটা তো কোয়ার্টারলি বললাম, লাস্ট 3 বছরের যদি আমি সেলস এবং প্রফিট দেখি তাহলে সেটাও খুবই কিন্তু আকর্ষণীয়। 2021-এ সেল হয়েছিল 851 কোটি টাকা, 2022-এ সেল হয়েছিল 932 কোটি টাকা, আর 2023-এ হয়েছিল 1387 কোটি টাকা। তো কন্টিনিউ কিন্তু সেলসে কিন্তু প্রত্যেক বছর গ্রোথ, মানে উপর দিকে উঠছে কোম্পানিটা, ঠিক আছে, ডিক গ্রোথ নেই। আর 2021-এ প্রফিট হয়েছিল 82 কোটি টাকা, কিন্তু 2022-এ একটু প্রফিট কমে গিয়েছিল, সেটা হচ্ছে 65 কোটি টাকা 2022-এ তার প্রফিট হয়েছিল। আর 2023-এ সেটা বেড়ে আবার 118 কোটি টাকায় কিন্তু নিয়ে চলে গেছে এই কোম্পানি তার প্রফিট রেশিওকে। অ্যাসেট কোম্পানির বছরের পর বেড়েছে কিনা সেটাও আমরা একটু দেখে নেবো। 2021-এ কোম্পানি অ্যাসেট ছিল 519 কোটি টাকা, 2022-এ বেড়ে সেটা 621 কোটি টাকা, এবং 2023-এ 818 কোটি টাকার অ্যাসেট কিন্তু কোম্পানি বানিয়ে ফেলেছে। আচ্ছা, ক্যাশ ফ্লো দেখে নিব। ক্যাশ ফ্লো হচ্ছে 51 কোটি টাকা 2021-এ ছিল, সেটা 2022-এ মাইনাসে চলে গেছিল, -50 কোটি টাকা, এবং সেটা 2023-এ আবার 29 কোটি টাকায়, মানে পজিটিভে আবার রিটার্ন চলে এসছে। আচ্ছা বন্ধুরা, এবার প্রোমোটার হোল্ডিং দেখে নিই। প্রোমোটার হোল্ডিং 73.86%, এফআইআই হোল্ডিং আছে 1.77%, আর পাবলিকের কাছে আছে বন্ধুরা 24.37%। তো এই কোম্পানিটা যদি ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো তো ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। আর সবকিছু বুঝে শুনে, ফান্ডামেন্টাল আমি তো একটু ছোট করে বলে দিলাম, আরো অনেক কিছু দেখার থাকে, সেগুলো দেখে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করলেও করতে পারো। এবার চলে যাব আমার পছন্দের 2 নম্বর যে স্টক, মানে আগামী দিনে মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারে, সেটা হচ্ছে ওয়েস্ট কোস্ট পেপার মিল লিমিটেড। ওয়েস্ট কোস্ট পেপার মিল লিমিটেড এই কোম্পানিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে বিলং করে, কারণ এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে, এবং এই কোম্পানিটা এসকে বাঙুর গ্রুপের একটা কোম্পানি। বেসিক্যালি প্রিন্টিং, রাইটিং, তারপর হচ্ছে পাবলিশিং এবং স্টেশনারি, তারপর হচ্ছে নোটবুক, তারপর প্যাকেজিং সেক্টর, এইসব সেক্টরে কিন্তু এই কোম্পানিটা কাজ করে থাকে। তার যে প্যাকেজিং সেক্টর বা যে কাগজের সেক্টর, ঠিক আছে, এই কাগজের সেক্টরে কিন্তু এই কোম্পানিটি কাজ করে। তার কিছু ব্র্যান্ড আছে, যেমন হচ্ছে কপি প্লাস, তারপর যে কপি গো, তারপর হচ্ছে ডকুমেন্ট, ওয়েস্কো বন্ড, এইসব বিভিন্ন নামি দামি ব্র্যান্ড কিন্তু এই কোম্পানির আন্ডারে। এছাড়া বন্ধুরা এই কোম্পানিটি অপটিক্যাল ফাইবারও তৈরি করে, এছাড়া এফআরপি রড কেবেলও তৈরি করে। এই কোম্পানিটি তার মানে অলরেডি 72,246 কিলোমিটার কিন্তু কেবিল তৈরি করে ফেলেছে অলরেডি, ঠিক আছে, মানে এর অপটিক্যাল ফাইবারের যে সেগমেন্ট, মানে ইন্ডাস্ট্রিতেও এই কোম্পানি কিন্তু কাজ করে। এই কোম্পানি যেটা সব থেকে প্লাস পয়েন্ট একটা দিক আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি, মানে হচ্ছে ধার দেনা মুক্ত, কোনো ধার নেই মার্কেটে। লাস্ট 34% সিএজিআর হিসেবে লাস্ট 5 ইয়ার্সের প্রফিট গ্রোথ রেখেছে এই কোম্পানিটি। এবং এই কোম্পানির মার্কেট ক্যাপ বন্ধুরা, এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি, 4,323 কোটি টাকার একটা ছোট মার্কেট ক্যাপ ওয়ালা কোম্পানি। এই কোম্পানির শেয়ারের প্রাইস হচ্ছে 655 টাকা করে। আর যেটা সব থেকে আকর্ষণীয় আমার কাছে লেগেছে সেটা হচ্ছে পি রেশিও 5.05, মানে খুবই আন্ডার ভ্যালুড একটা কোম্পানি। মানে ইনভেস্টমেন্ট করলে আমি পার্টিকুলারলি এই কোম্পানিটিকে আমার ওয়াচ লিস্টে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। পি রেশিও 5.05। আর আরওসি বন্ধুরা, সেটা হচ্ছে 52.9% আরওসি, আর আরওই আছে 44.8%। এটা একটা মানে কি বলবো, একটা খুবই দুর্ধর্ষ একটা আরওই মেনটেন করছে এই কোম্পানিটি। আরওসিটাও দুর্ধর্ষ। কোম্পানি সেলস রিপোর্টের দিকে যদি চলে যায়, সেপ্টেম্বর কোয়ার্টারে 1194 কোটি টাকা সেল ছিল, ডিসেম্বর কোয়ার্টারে 1045 কোটি টাকা সেল, মানে সেলসে একটু ডাউনফল হয়েছিল, তো যথারীতি প্রফিটেও একটু ঘাটতি হয়েছিল।
সেপ্টেম্বর কোয়ার্টারে 219 কোটি টাকা ছিল, আর সেখানে ডিসেম্বর কোয়ার্টারে কমে 159 কোটি টাকা। এখনো মার্চের রেজাল্ট আউট হয়নি, তো মার্চের রেজাল্ট আউট হলে তোমরা জানতে পারবে। মার্চ 2021-এ মানে যদি আমি লাস্ট 3 বছরের যদি আমি রিপোর্ট দেখি, সেখানেও একটু দেখতে হবে, কারণ শুধু তো কোয়ার্টারলি রেজাল্টের উপর বেস করে আমি কোনো একটা কোম্পানির কে নির্বাচন করতে পারবো না, তো আমাকে লাস্ট 3-4 বছরের রিপোর্ট দেখতে হবে। মার্চ 2021-এ এই কোম্পানি সেল হয়েছিল 2245 কোটি টাকা। মার্চ 2022-এ সেটা বেড়ে 3378 কোটি টাকা হয়েছে, এবং মার্চ 2023-এ 4921 কোটি টাকা। মানে পার ইয়ার কিন্তু তার সেলে গ্রোথ এসছে। এবং যদি প্রফিটের দিকে দেখি, নেট প্রফিট বছরের যেটা, মার্চ 2021-এ কোম্পানি কিন্তু -4 করোড়, মানে -4 কোটি টাকা কিন্তু, মানে কি বলবো, লস হয়েছিল কোম্পানি, প্রফিট তো হয়নি, লস হয়েছিল উল্টে 4 কোটি টাকা মতো। মার্চ 2022-এ কোম্পানি কিন্তু নিজেকে আবার সে মানে তুলে ধরেছে শক্ত জায়গায়, সেটা হচ্ছে 346 কোটি টাকা প্রফিট হয়েছিল -4 কোটি টাকা থেকে। মার্চ 2023-এ সেটা বেড়ে বন্ধুরা মানে 3 গুণ প্রফিট বাড়িয়েছে সারা বছরে, সেটা হচ্ছে 1087 কোটি টাকা। তো বন্ধুরা এখান থেকে বুঝতে পারছি, এখনো এই 2024-এর মার্চের রেজাল্ট আউট হোক, তাহলে বুঝতে পারবো যে এই কোয়ার্টারে বা এই বছরে কোম্পানির কেমন তার প্রফিট বা সেল হয়েছে। তবে যেটুকুনি সেলসের রিপোর্ট বছরের যেটা বুঝতে পারলাম, যে লাস্ট 3 বছরে কিন্তু কোম্পানি কন্টিনিউ নিজেকে গ্রোথের দিকেই রেখেছে, তো এটা একটা খুব ভালো একটা দিক। এবং কোম্পানি যদি অ্যাসেটের দিকে যদি আমি দেখি, মার্চ 2021-এ 3069 কোটি টাকার অ্যাসেট ছিল, 2022-এ 3259 কোটি টাকা, এবং 2023-এ 4173 কোটি টাকার অ্যাসেট ছিল। ক্যাশ ফ্লোর দিকে যদি দেখি, মার্চ 2021-এ 5 কোটি টাকা, 2022-এ 5 কোটি টাকা, এবং 2023-এ বেড়ে সেটা ডবল হলো 10 কোটি টাকা কোম্পানির হাতে কিন্তু ক্যাশ ফ্লো আছে। এবং প্রমোটার হোল্ডিং বন্ধুরা 56.53%। এফআইআই হোল্ডিং ডিসেম্বর কোয়ার্টারে ছিল 7.98%, সেখানে মার্চ কোয়ার্টারে এফআইআইরা তাদের হোল্ডিং বাড়িয়েছে 8.19%। আচ্ছা, ডিআইএ হোল্ডিং ছিল ডিসেম্বরে 6.62%, মার্চ কোয়ার্টারে সেটা বেড়ে হয়েছে 7.13%। আর পাবলিকের কাছেও বন্ধুরা স্টেক আছে, সেটা হচ্ছে 28.15% পাবলিকের কাছে স্টেক আছে। বন্ধুরা আমি চলে যাব আমার নাম্বার 1 পছন্দের একটা স্টক, এবং 1 নম্বর, সেটা হচ্ছে আমাদের আদানি গ্রুপ। মানে এই আদানি গ্রুপ লাস্ট 1-2 বছর ধরে তো খুব চর্চায় ছিল। হিন্ডেনবার্গ রিপোর্ট, সুপ্রিম কোর্টের কেস, সেবির নজরদারি, মানে বিভিন্ন রকম ভাবে কিন্তু আদানি গ্রুপ মানে মার্কেটে কিন্তু একটা চর্চায় থেকেছে, ঠিক আছে। এবং অনেক উতাপ চড়াও, মানে যেটাকে বলে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছে এই কোম্পানিটি। গৌতম আদানি ওয়ার্ল্ডের 2 নম্বর ধনীতম ব্যক্তি থেকে একদম মানে কি বলবো কোথায় নেমে গেছিল, ঠিক আছে, আবার সেটা সে নিজেকে 10 নম্বরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আস্তে 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 কোম্পানিগুলো রিকভারি করছে। তো এই আদানি গ্রুপের অনেক কোম্পানি আছে। আদানি এন্টারপ্রাইজ হচ্ছে ফ্ল্যাগশিপ কোম্পানি, এবং এর পারিপার্শ্বিক অনেক কোম্পানি আছে শেয়ার মার্কেটে লিস্টেড। আদানি গ্রিন আছে, আদানি এনার্জি সলিউশন আছে, আদানি পোর্ট আছে, আদানি পাওয়ার আছে, আদানি উইলমার আছে, তারপরে হচ্ছে আম্বুজা সিমেন্ট আছে। তো অনেক কোম্পানি কিন্তু এই আদানি গ্রুপের কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড আছে। প্রত্যেকটা কোম্পানির মধ্যে আমি বিচার করে দেখেছি বন্ধুরা, সব কটার পি কিন্তু অনেক ওভার প্রাইসড। এত ক্র্যাশ হওয়ার পরেও, মানে যখন এই হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল 50% মতো প্রায় অনেক স্টক ক্র্যাশ করে দিয়েছিল, তারপরেও কিন্তু মানে কোনো কোনো মানে শেয়ারের স্টকের পি ছিল 150-200-র কাছাকাছি, মানে ক্র্যাশ করার পরেও। তার মানে বোঝাই যাচ্ছে কতটা ওভার ভ্যালু ছিল। তো সেই জায়গায় এই এতগুলো স্টকের মধ্যে আমি বেছে নিয়েছি আদানি গ্রুপেরই একটা স্টক, সেটা হচ্ছে আদানি পাওয়ার। আদানি পাওয়ারকে বেছে নেওয়ার কারণ আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি। এই আদানি পাওয়ার আগে কি করে আমি ছোট করে বলে দিই। আদানি পাওয়ার হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট থার্মাল ইলেকট্রিসিটি প্রডিউসার ইন ইন্ডিয়া, মানে প্রাইভেট সেক্টরের দিকে। গভর্নমেন্ট তো আছে, কিন্তু প্রাইভেট সেক্টর সব থেকে বড়। এবং এর যে কারেন্ট যে পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি, প্রডিউসিং ক্যাপাসিটি, সেটা হচ্ছে 15,210 মেগাওয়াট, এবং 8খানা পাওয়ার প্ল্যান্ট আছে এই আদানি গ্রুপের, ঠিক আছে। থার্মাল পাওয়ার জেনারেশন করে, মানে ইলেকট্রিসিটি জেনারেশন করে। এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 2,25,612 কোটি টাকা, মানে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। প্রাইস 585 টাকা। বন্ধুরা যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে পি রেশিও 10.9। এই 10.9 পিটাই হচ্ছে আমার মানে আমাকে আকর্ষণ করার একটা অন্যতম কারণ। এবং আরওই এবং আরওসিটা বন্ধুরা খুব আরো ইন্টারেস্টিং। আরওই বন্ধুরা 57.2%, এবং আরওসি আছে 32.2%। মানে আরওসি এবং আরওই দুটোই খুব
মানে কি বলবো ইন্টারেস্টিং এবং আমার কাছে খুবই লোভনীয় একটা দিক লেগেছে। লাস্ট 3 বছরের সেলস গ্রোথ যদি দেখি 24.3% হিসেবে তার সেলস গ্রোথ আছে। এবং সেলসের রিপোর্ট যদি দেখি, কোম্পানি মার্চ কোয়ার্টারে রেজাল্ট আউট হয়ে গেছে। ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির সেল হয়েছিল 12,991 কোটি টাকা এবং মার্চ কোয়ার্টারে সেটা সেল বেড়ে দাঁড়ায় 13,364 কোটি টাকা। আর প্রফিট যদি দেখি আমি 2,738 কোটি টাকার প্রফিট হয়েছে ডিসেম্বরে, আর মার্চে 2,737 কোটি টাকা। মানে প্রফিট কিন্তু বন্ধুরা 1 কোটি টাকা কমে গেছে, মানে নেমে গেছে। এবং লাস্ট 2 বছরের যদি আমি পারফরমেন্স দেখি, 2023-এ কোম্পানির সেল ছিল 38,773 কোটি টাকা, সেটা 2024-এ বেড়ে হয়েছে 50,351 কোটি টাকা সেল হয়েছে বন্ধুরা। মানে অনেকটাই বেড়েছে, প্রায় 12,000 কোটি টাকার মতো কিন্তু একটা ইনক্রিজ হয়েছে। আর যদি প্রফিটের দিকে দেখি তাহলে কিন্তু 2023-এ প্রফিট ছিল 10,727 কোটি টাকা নেট প্রফিট, সেটাই ডবল হয়ে গেছে 2024-এ 20,829 কোটি টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছো তার নেট প্রফিটও ডবল জাম্প করেছে 1 বছরের মধ্যে। এবং অ্যাসেটের দিকে যদি দেখি 85,821 কোটি টাকার অ্যাসেট ছিল 2023-এ এবং 2024-এ বেড়ে দাঁড়িয়েছে 92,325 কোটি টাকার অ্যাসেট। আচ্ছা, ক্যাশ ফ্লো 2023-এ কোম্পানির কাছে ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ ছিল, -433 কোটি টাকা। 2024-এ সেটা পজিটিভে এসে 791 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে। প্রমোটার হোল্ডিং আছে এই কোম্পানির 71.75%, এটা একটা খুবই স্ট্রং পয়েন্ট এবং ম্যাক্সিমামটাই আদানি গ্রুপের হাতে। এফআইআই হোল্ডিং আছে, মানে এফআইআর তাদের স্টেক বাড়িয়েছে বন্ধুরা সামান্য। ডিসেম্বর কোয়ার্টার ছিল 15.86%, সেখানে মার্চ কোয়ার্টারে হয়েছে 15.91%। ডোমেস্টিক ইনস্টিটিউশনও তাদের স্টেক বাড়িয়েছে 1.18% থেকে 1.41% তাদের স্টেক বাড়িয়েছে। পাবলিকের কাছেও স্টেক আছে 10.93% পাবলিকের স্টেক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আমার টপ 3, মানে আমার বাছা 3খানা কোম্পানি। আমার পার্সোনালি মনে হয় যে কোম্পানিগুলো আগামী দিনে মাল্টিপ্যাগার রিটার্ন দিতে পারে। বন্ধুরা তোমাদের কতটা মনে হয় যে আমার এই অ্যানালিসিস, এই 3টে কোম্পানি নিয়ে যে অ্যানালিসিস করলাম, তোমাদের কতটা ঠিকঠাক বলে মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট এইরকমই কোনো ইন্টারেস্টিং এবং এডুকেশন পারপাসের ভিডিওতে।